শৈপাতালুকি শরতে আজিকে স্নিগ্ধ আকাশ ধরণী নীলিমা বহিয়া সওগাত নিয়া নামিছে মেঘের তরুণী অলকার পানে বলাকা ছুটিছে মেঘদূত মন মহিয়া চঞ্চুতে রাঙা কলমির কুড়ি মরতের ভেট বহিয়া সখীর গায়ের সেউতি বোটার ফিরোজাই রেঙে পেশোয়াজ আসমানি আর মৃন্ময়ী সুখী মিশিয়াছে মেঠো পথমাঝ। কবি নজরুল ইসলামের কবিতার পংক্তি মিলালে দেখতে পাব মেঘের তরুণী কথাটা কিন্তু ঠিকই আছে। তবে এখন বৃষ্টির উল্লাস দেখে কে বলবে শরৎ এসেছে ধরাই, তাই না? ঋতুতে শরৎকাল, কিন্তু প্রকৃতি যেন বুকে ধরে রেখেছে ছেড়ে যাওয়া বর্ষাকালকে। এই রোদ আবার এই ঘন কালো মেঘে আনে ঝিরি ঝিরি বৃষ্টি, আবার কিছু পরেই ঢালে মুষল ধারা। আকাশে ঢেকে দেয়া মেঘ দেখে কিছুই বলা যায় না। দিনে তাও মেঘদূতকে চেনা যায়, কিন্তু রাতে সপ্তর্ষি তারা ঢেকে দিয়ে যায়, চাঁদ উকি দেয় বটে, তারপর আবার পুরো আকাশটা কালো মেঘ দখলে নিয়ে চলে তখন টানা বৃষ্টি, যেন ঋতুর চিত্রই পাল্টে দিচ্ছে এমন বৃষ্টি। তবে হ্যাঁ, দিন যত যাবে মেঘগুলো ভাসতে ভাসতে আকাশের এক কোণ থেকে আরেক কোণে জড়ো হবে, আবার টুকরো টুকরো হয়ে ছড়িয়ে যাবে আকাশে। আকাশের পটভূমিতে বিচিত্র আকারের সাদা মেঘের সমাবেশ স্নিগ্ধ আবেশ রচনা করে মাথার উপরে ঘুরে বেড়াবে, এমনটাই আভাস দিচ্ছে প্রকৃতি। এরই মধ্যে কোথাও কোথাও ভোরের শিউলির আগমন জানিয়েছে এসেছে শরৎকাল। কোথাও বা বিলের স্বচ্ছ পানিতে ফোটা শাপলা আর মাঠ জুড়ে ছড়িয়ে থাকা কাশফুল নিয়ে প্রকৃতি সেজেছে মোহনীয় রূপে। কে রয় ভুলে তোমার মোহন রূপে, কে রয় ভুলে তোমার মোহন রূপে, জানে না কি মরণ নাচে নাচে গো ওই চরণ মূলে তোমার মোহন রূপে, কে রয় ভুলে তোমার মোহন রূপে। শরৎ আলোর আঁচল টুটে কিসের ঝলক নেচে উঠে, শরৎ আলোর আঁচল টুটে কিসের ঝলক নেচে উঠে, ঝড়ে নেছো এলো চুলে তোমার মোহন রূপে, কে রয় ভুলে তোমার মোহন রূপে। শরতের মুগ্ধতা ছড়ানো এমন গানের নির্মল আবেশে কাব্যিক হয়ে উঠেছে আমাদের মন, কি তাই না বন্ধুরা? তো চলুন ভাদ্রের মোহনীয় সৌন্দর্যে জারিত হয়ে ধবল মেঘের ভেলা আর নির্মল নীলাকাশ এবং শিশির ভেজা কাশবনে উদ্বেলিত হয়ে আমরা চলে যাই আজকের প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরীর সবুজ অঙ্গনে। আর সেই প্রাঙ্গণে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি লিয়াকত খান এবং আমি রফিকা বিনতে জাহিদ। ভোরের আলোর মাঙ্গলিক শুভেচ্ছা সকলকে। আজ বুধবার 13ই ভাদ্র 1431 বঙ্গাব্দ, 28 আগস্ট 2024 খ্রিস্টাব্দ, 22 সফর 1446 হিজরি, শরৎকাল।
বন্ধুরা, আজ যাদের জন্মদিন, ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন। বন্ধুরা, কখনো কি খেয়াল করেছেন সকালটা খারাপভাবে শুরু হলে পুরো দিনটাই খারাপ হয়ে যায়? বাকি দিনটায় মানসিক ও শারীরিক কোনো রকম প্রশান্তিই পাওয়া যায় না। কথায় আছে, মর্নিং শোজ দ্য ডেজ। দিনের শুরুটার অনেকাংশে নির্ভর করে পুরো দিনটা কেমন যাবে। তবে হ্যাঁ, দিনের শুরুটা সঠিকভাবে করা কিন্তু খুব সহজ মনে হলেও অতটা সহজ নয় যতটা আমরা ভেবে থাকি। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন কিছু সহজ অভ্যেস আমাদের দিনটিকে সুন্দর এবং পরিপূর্ণ করে তুলতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই কাজগুলো করতে আপনার বড়জোর 15 মিনিট সময় লাগবে। আসুন সকালের শুরুটা আমরা কিভাবে করতে পারি তার কিছু সহজ টিপস জেনে নিই। আমরা অনেকেই ঘুম ভাঙার পরপরই প্রথম যে কাজটা করি তা হলো স্মার্টফোনটি হাতে নিই এবং ইমেল চেক করি, না হয় সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করি। ফলে অনেক সময় নানা রকম নেতিবাচক খবর বা চিন্তা ভাবনা দিয়ে দিনটা শুরু হয়। অস্ট্রেলিয়ান মনোচিকিৎসক ডেভিড এন মার্ক বলছেন, না, এটা করা যাবে না, কারণ এতে মনটা খারাপ হতে পারে। তাই ঘুম থেকে ওঠার পর অন্তত 15 মিনিট সব রকম টেকনোলজি থেকে নিজেকে দূরে রাখবেন। সব ধরনের ডিভাইস থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। বিছানা থেকে উঠে 1 গ্লাস পানি পান করুন। সারা রাত ঘুমের পর 1 গ্লাস পানি আপনার শরীরকে হাইড্রেট করবে। যদি হালকা উষ্ণ পানিতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পান করেন, তা আপনার শরীরের টক্সিন দূর করে পরিপাক ক্রিয়া বৃদ্ধি করবে। এতে আপনার দেহকোষ সতেজ হয়ে উঠবে। তাই 7 থেকে 8 ঘন্টা ঘুমের পর 1 গ্লাস পানি পান করা আপনার শরীরের জন্য খুবই জরুরি। কিছু সময় রাখুন শুধুমাত্র ব্যায়াম করার জন্য। সে ব্যায়াম হতে পারে ফ্রি হ্যান্ড ব্যায়াম, যোগা বা জগিং। শরীরকে সারাদিনের জন্য প্রস্তুত করতে এর চেয়ে অতুলনীয় পন্থা আর নেই। সারা রাত ঘুমের পর শরীরের পেশিকে সচল করতে ব্যায়াম করা অত্যন্ত জরুরি। আপনার শরীরের সঙ্গে মনের সংযোগ স্থাপন করে এমন মানসিক প্রশান্তি এনে দেয় এই মেডিটেশন। মেডিটেশন শুনেই আমরা ভাবি অনেক সময়ের ব্যাপার এবং বোরিং একটা ব্যাপার। এই ভেবেই আমরা এই ধাপটি বাদ দিই। কিন্তু মাত্র 1 থেকে 2 মিনিটেও আপনি আপনার মেডিটেশন শেষ করতে পারেন। এই 2 মিনিটের মেডিটেশন আপনাকে মানসিক প্রশান্তি তো দেবেই, সঙ্গে যে কোনো কাজে মনোযোগ বৃদ্ধি করবে। হাসুন এবং ইতিবাচক চিন্তা করুন। যদিও অনেকের জন্য কঠিন ব্যাপার, তবু আপনি বিছানা ছেড়ে ওঠার আগেই কিছুক্ষণ মনে মনে হাসার চেষ্টা করুন। জীবনের কোনো পর্বের একটি হাসির ঘটনার কথা মনে রাখুন। কি অবাক হচ্ছেন? মনোবিজ্ঞানীরা বলছেন, আপনি যখন হাসেন তখন আপনার ভেতরের ডোপামিন, সেরোটোনিন, এন্ডোরফিন নামক এইসব হরমোনগুলো নিঃসৃত হয়। এসব হরমোন আমাদের মুড ভালো রাখে, শরীরকে রাখে তাজা এবং হার্ট রেট কমায়। তাই দিনটি শুরু করুন একটি সুন্দর হাসি দিয়ে। সঙ্গে সঙ্গে কিছু পজিটিভ চিন্তা করুন, দেখবেন মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, মানসিক চাপ বর্তমান সময়ে ভয়ানক জটিলতার সৃষ্টিকারী অসুখ। তাই এ থেকে মুক্তি পেতে সবার আগে মনে মনে আজকের দিনটির জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। গবেষণায় দেখা গেছে, কৃতজ্ঞতা প্রকাশের অভ্যেস স্ট্রেস হরমোন কমায়, মুড ভালো রাখে। তাই সকালে ঘুম ভাঙার পর কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস করুন। তাই ঘুম থেকে এমন সময় উঠুন যাতে নিজের জন্য হাতে কিছুটা সময় রাখতে পারেন, যেন প্রতিটি ভোর হয়ে ওঠে প্রশান্তির এবং মঙ্গলময়। বাজলো কি রে ভোরের শানাই, নিদ মোহলার আধার পুরে। বাজলো কি রে ভোরের
শানাই নিদ মহলার আধার পুরে শুনছি আজান গগন তলে অতীত রাতের মিনার চূড়ে বাজলো কি রে ভোরের শানাই নিদ মহলার আধার পুরে চড়াই খানার যাত্রীরা কি বন্ধু জাগো উঠলো হাঁকি সরাই খানার যাত্রীরা কি বন্ধু জাগো উঠলো হাঁকি নীড় ছেড়ে ওই প্রভাত পাখি গুলিস্তানে চললো উড়ে বাজলো কি রে ভোরের শানাই নিদ মহলার আধার পুরে তীর্থ পথিক দেশ বিদেশের আরফতে আজ জুটলো কি ফের তীর্থ পথিক দেশ বিদেশের আরফতে আজ জুটলো কি ফের লা শরীকা আল্লাহ মন্ত্রের নামলো কি বান পাহাড় তুরে বাজলো কি রে ভোরের শানাই নিদ মহলার আধার পুরে আজ কি আবার কাবার পথে ভিড় জমেছে প্রভাত হতে আজ কি আবার কাবার পথে ভিড় জমেছে প্রভাত হতে নামলো কি ফের হাজার স্রোতে হেরার জ্যোতি জগৎ জুড়ে বাজলো কি রে ভোরের শানাই নিদ মহলার আধার পুরে আবার খালে তারেক মুসা আনলো কি খুন রঙিন ভূষা আবার খালে তারেক মুসা আনলো কি খুন রঙিন ভূষা আসলো ছুটে হাসিন ইউষা নও বেলালের শিরিন সুরে বাজলো কি রে ভোরের শানাই নিদ মহলার আধার পুরে বন্ধুরা খালেদ হোসেনের কণ্ঠে নজরুলের এই চমৎকার গানটির সঙ্গে সঙ্গেই চলুন আমরা এখন চলে যাই আমাদের আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে দেখি কি আছে সেখানে আপনাদের জন্য আজ থাকছে বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয় মুখ আছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা থাকছে যাত্রাপথের খবরাখবর নিয়ে পর্ব শুভযাত্রা এবং শোনাবো গান শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ 819 কিলোহার্টজ এবং FM 102 মেগাহার্টজে যেমন নাচতে জানেন তেমন গাইতেও পারেন এই অভিনেত্রী আর এসব গুণ তার কাজে লাগে অভিনয় করতে এসি এদেশের যাত্রা সম্রাট প্রয়াত অমলেন্দু বিশ্বাস আর জ্যোৎস্না বিশ্বাসের মেয়ে অভিনয় শিল্পী অরুণা বিশ্বাস সাংস্কৃতিক পরিবারে জন্ম এবং বেড়ে ওঠা এই অরুণা বিশ্বাস চলচ্চিত্রে এসে নিজের মেধা দক্ষতা দিয়ে জয় করে নেন বাংলা চলচ্চিত্রের দর্শকের মন চলচ্চিত্র আর টেলিভিশন নাটকের আগেই মঞ্চে অভিনয়ের হাতেখড়ি হয় তাঁর ছিলেন বহু বছর নাট্য দলের সদস্য মঞ্চ চলচ্চিত্র আর টিভি নাটক সমান তালেই
সবই তখন চলছিল। মঞ্চ আর টিভি নাটক ধীরে ধীরে ছোট হয়ে বড় পর্দায় বড় হয়ে ওঠে এই তারকার কাছে। ইতিমধ্যে চলচ্চিত্র নাট্য নির্মাতা হিসেবে নিজের নাম লিখিয়েছেন পরিচালকের খাতায়। বন্ধুরা, এবারের পর্ব প্রিয় মুখ। এখন শুনব আমাদের সেই অতি প্রিয়জন, আজকের প্রিয় মুখ, অভিনয় শিল্পী ও নাট্য পরিচালক অরুণা বিশ্বাসের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন মোহাম্মদ জসিমউদ্দিন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখের আজকের আয়োজনে। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের প্রিয় মুখ হিসেবে যিনি উপস্থিত আছেন, তিনি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক অনন্য জনপ্রিয় নাম, যিনি তার নিখুঁত অভিনয়শৈলীর মাধ্যমে দর্শকের মনে আজও এক প্রেমময় অবস্থান ধরে রেখেছেন। তিনি আমাদের সকলের অত্যন্ত পরিচিত। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় মুখ, চিত্রনায়িকা অরুণা বিশ্বাস। দিদি, কেমন আছেন আপনি? ভালো আছি। শুরুতে শুনতে চাই আপনার বেড়ে ওঠা সম্পর্কে, ছোটবেলার জীবনযাপন। ছোটবেলায় আমার বেড়ে ওঠা, আমার স্কুল ভারতেশ্বরী হোমস, ওখানে আমি বেড়ে উঠেছি। ওখানে আমি লেখাপড়া শিখেছি মির্জাপুর টাঙ্গাইলে। আমি ওখান থেকে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে এসেছি। আমি ওখানে নাচ, গান, অভিনয়, খেলাধুলা, তর্ক বিতর্ক, কবিতা আবৃত্তি সবই ওখান থেকে আমার শেখা। আপনার পরিবার সম্পর্কে যদি একটু বলেন আমাদের। আমার বাবা যাত্রা নট অমলেন্দু বিশ্বাস এবং আমার মা জ্যোৎস্না বিশ্বাস, যাত্রা সম্রাজ্ঞী। এবং বাংলাদেশের এখন যারা সিনিয়র আছেন তারা মোটামুটি সবাই আমার বাবা মাকে চেনেন। আমি তাদের গর্বিত সন্তান এবং আমি একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছি। এবার জানতে চাই যদি আপনার চলচ্চিত্রের যাত্রাটা কিভাবে হয়েছিল, কত বছর বয়সে শুরুটা হয়েছিল? প্রথমে আমি গ্রুপ থিয়েটারে এসেছি, তারপরে আমি টেলিভিশনে, ওখান থেকেই আমি রেডিওতে একটা নাটক করতে গিয়েছিলাম। ওখান থেকেই জহিরুল হক পরিচালক ছিলেন, ওনার পছন্দ হয়েছিল আমাকে। নায়করাজ রাজ্জাক সবার প্রিয়, তার হাত ধরেই আমি চলচ্চিত্রে এসেছি 1986-এ পাপ্পারাজের সাথে। পাপ্পারাজ হচ্ছে রাজ্জাক সাহেবের ছেলে, বড় ছেলে। আমি তার হাত ধরেই চাপাডাঙ্গার বউতে অভিনয় করা শুরু করেছি এবং তারপরে ছবি ছিল খানাউতার রহমান, শ্রদ্ধেয়। এরপরে আর আমি ছবিতেই কাজ করেছি অনেকগুলো, 100 ছবি করেছি নায়িকা হিসেবে। এরপরে যেগুলো করছি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে। চলচ্চিত্রের দীর্ঘ অভিনয় জীবনে আপনার এক স্মরণীয় ঘটনা শুনতে চাই। আমার চলচ্চিত্রে অভিনয় করা তো অনেকগুলো, তো আমার জীবনে সবটাই আসলে আনন্দের ঘটনা, কারণ যেগুলোই করি না কেন সবটাই আনন্দের। মানে যারা আমরা অভিনয় করি, অভিনয়ের সাথে প্রতিদিন প্রতিরকম কত নতুন চরিত্র, কত নতুন পরিচালক, কত নতুন গল্পের সাথে আমাদের পরিচয় হয়, চরিত্রের সাথে পরিচয় হয়, সবটাই আমার আনন্দের। দিদি, আপনার কি মনে আছে আপনার প্রথম চলচ্চিত্রে কত পারিশ্রমিক নিয়েছিলেন? হ্যাঁ, 5,000 টাকা। এ পর্যায়ে জানতে চাই আমাদের চলচ্চিত্রের বর্তমান অবস্থাটা কেমন? বর্তমান অবস্থা তো আসলে সবাই বুঝতে পারছে, সেরকম ডাইনামিক কিছু হচ্ছে না। তবে আমার মনে হয় চেষ্টা করছে কিছু কিছু পরিচালক, কিছু কিছু প্রযোজক। কিন্তু আমি আশাবাদী মানুষ। আমি জানি আমাদের বাংলাদেশের মানুষরা অনেক বেশি ডাইনামিক, ট্যালেন্টেড। সো ভালো কিছু হবে, ভালো কিছুই নিশ্চয়ই হবে। আপনার এই দীর্ঘ অভিনয় জীবনে অনেক নায়কের সাথে তো আপনার অভিনয় করা হয়েছে, তার মধ্যে একটু আপনার পছন্দের কয়েকজনের নাম যদি বলতে চান। আমার তো সবাই পছন্দের, আমার ভালো বন্ধু সবাই, আমি যাদের সাথে কাজ করেছি। কাঞ্চন ভাই আমাদের সিনিয়র, ওনাকে আমি যথেষ্ট অনেক শ্রদ্ধা করি। তারপরে আমাদের আলিরাজ ভাই, উনিও আমার শ্রদ্ধেয়, আমার সিনিয়র, কিন্তু ওনার সাথে আমার বন্ধুত্বের সম্পর্কেই আছে। অমিত, তারপরে আমাদের ওমর সানি, তারপরে ইমরান, যাদের সাথে কাজ করেছে, মান্না, সবাই আমাদের বন্ধু। আমাদের সময়ে সবাই আমরা আমাদের বন্ধুই ছিলাম। দিতি, চম্পা, আমি, আমাদের কারোর সাথে কখনো ইভেন তো যারা ক্যারেক্টার আর্টিস্ট করতেন কিংবা আমাদের সাথে যারা না আমার সহশিল্পী ছিলেন যারা, তাদের সাথেও কখনো কোনো বিরোধ হয় নাই। সবাই আমার প্রিয়। বর্তমান সময়ে যারা অভিনয় করছেন, এদের অভিনয় কি আপনার দেখা হয়? দেখা তো হয়, মাঝে মাঝে দেখি, কিন্তু আমার ভালো লাগে ফারিয়াকে ডাইনামিক লাগে, মাইও ভালো। আবার হয় কি, সবাই অভিনয় করতে চাইলে যে তার অভিনয় হবে তা তো নয়। হয়তো অনেক সিরিয়াসলি ভালো অভিনয় করার চেষ্টা করে, কিন্তু অনেকের অভিনয় কিন্তু বোঝা যায় না স্ক্রিনে। হ্যাঁ, অনেকেই আসছে, ভালো করছে। আপনার অতীতে যখন আপনি অভিনয় করতেন, একদম এক নাগারে অভিনয় করে যাচ্ছেন, এবং আজকের যে অবস্থায়, দুইটা সময়কে যদি আপনি নিয়ে আলোচনা করেন, তাহলে কোন বিষয়গুলো আপনার আলোচনায় উঠে আসবে? আমরা যেটা শিখেছি, আমরা আমাদের পরিবার থেকেও যেটা শিখেছি এবং আমাদের চলচ্চিত্রে এসেও যেটা শিখেছি, যে বড়দেরকে শ্রদ্ধা করতে হয়।
আর এই জগৎটা হচ্ছে সাধনার জগৎ, সংস্কৃতির জগৎটা, সেটা আপনি যে করেন সাধনা ছেড়ে আপনি এক লাফে অনেক কিছু পেয়ে যাবেন, এটা হয় না। কারণ প্রকৃতির একটা নিয়ম আছে, 10 দিন বা 9 মাস 10 দিন থাকতে হয় মায়ের পেটে। তো ওইটা যখন কোনো বিজ্ঞানী এখনো কোনো চেঞ্জ তাড়াহুড়া কিছু করতে পারে নাই, তার মানে এটা চেঞ্জ হতে সময় লাগবে। আপনাকে শ্রদ্ধা করতে হবে, গুণীজনকে সম্মান করতে হবে এবং সাধনা করতে হবে। অবসরে কি করেন আপনি? আমি অবশ্যই টেলিভিশন দেখি, বই পড়ি, ছবি দেখি, আমার পরিবারের সাথে সময় কাটাই। আমি খুব বেশি ফালতু কোনো আড্ডা মারি না, আমার অত টাইম নাই। আসলে টাইমই আমার খুবই কম। আমি ঢাকায় আসার পর থেকে আমি বোধহয় খুবই ব্যস্ত। মানে সেটা যে শুধুমাত্র আমি অভিনয়ের জন্য না, আমার সামাজিক যে কাজ আছে সেটাও করতে হয় আমাকে। আপনার নতুন যারা অভিনয় করতে চান তাদের জন্য আপনার অভিজ্ঞতার ঝুড়ি থেকে কি পরামর্শ? আমার আসলে ওদেরকে কিছু বলার নেই, কারণ ওরা অনেক স্মার্ট, ওরা জানে যে কিভাবে ইন্ডাস্ট্রিকে হাতের মুঠোয় আনতে হয়। তবে আমার কাছে মনে হয়েছে যে পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না। শিল্পীদেরকে প্রডিউসার যতই সাপোর্ট দিক, ডিরেক্টর যতই সাপোর্ট দিক, পাবলিকের কাছে যাওয়া এত সহজের বিষয় না। মানে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হলে অবশ্যই আপনার চেষ্টা, আপনার শ্রম, আপনার মেধা, সেই সাথে কিঞ্চিত আপনার ভাগ্যের প্রয়োজন আছে। আপনাকে অনেক ধন্যবাদ দিদি। ওকে দাদা, তোমাকেও অনেক ধন্যবাদ, এবং যারা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং অবশ্যই আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন আমরা সবসময় আপনাদের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারি। ধন্যবাদ দিদি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান সময় থেকে, অনেক ব্যস্ততার মধ্য থেকেও আমাদের মহানগরের প্রিয় মুখের আয়োজনে সময় দিয়েছেন। এজন্য মহানগর পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা। আপনি অনেক ভালো থাকবেন। শুনলাম প্রিয় মুখের প্রিয় কথাগুলো, সাক্ষাৎকারটি পুনঃপ্রচারিত হলো। এই ঢাকা এখন বিশাল মহানগরী। আমাদের এই মহানগরীতে এমন অনেক কিছু আছে যা পৃথিবীর বহু শহরে নেই। কত শত কথা, কত ইতিহাস লুকিয়ে আছে রাজধানী ইট পাথরে ঢাকা এই ঢাকা মহানগরীর অন্তরে। তো চলুন বন্ধুরা, এখন আমাদের পর্ব এই ঢাকা। আজকের পর্বে ঢাকার ঐতিহ্যবাহী মুসা খাঁ মসজিদ নিয়ে কিছু কথা শুনে আসি। পর্বটি লিখেছেন ফরিদা ইয়াসমিন। প্রাক মুঘল স্থাপত্যের নিদর্শন। ঢাকা মহানগরীকে একসময় মসজিদের শহর বলা হতো, এখনও অনেকেই বলে থাকেন। তবে সমকালে রিকশার আধিক্যে ঢাকাকে রিকশার শহর হিসেবেও আখ্যায়িত করে থাকেন বহু ঢাকাবাসী। ভবিষ্যতে হয়তো আকাশছোঁয়া ভবনের শহর হিসেবেও পরিচিত পেতে পারে আমাদের এই প্রিয় নগরী। সে যাই হোক, বহুতল বিশিষ্ট অত্যাধুনিক অনেক মসজিদ অধুনা গড়ে উঠলেও শতাব্দী প্রাচীন বেশ কিছু মসজিদ যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে অনেকটাই জরাজীর্ণ। যেমন ঐতিহাসিক স্থাপনা মুসা খাঁ মসজিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শহীদুল্লাহ হল এলাকা সে সময় পরিচিত ছিল বাগ-ই মুসা খাঁ নামে। ঐতিহাসিকদের মতে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ওই বাগান তৈরি করেছিলেন ইতিহাস খ্যাত 12 ভূঁইয়াদের অন্যতম ঈসা খাঁর ছেলে মুসা খাঁ। এখানে কালের সাক্ষী হয়ে টিকে আছে ঐতিহাসিক স্থাপনা মুসা খাঁ মসজিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে শহীদুল্লাহ হলের উত্তর পশ্চিম কোণে অবস্থিত এটি। মসজিদটির পূর্ব দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ, উত্তরে বিজ্ঞান অনুষদের ডিনের কার্যালয় ও অগ্রণী ব্যাংকের শাখা, দক্ষিণে শহীদুল্লাহ হল এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান অনুষদের ডিনের কার্যালয়। দক্ষিণে ডিনের কার্যালয়ের সামনে দিয়ে একটি সরু রাস্তা ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মসজিদের। ধারণা করা হয় যে এই মসজিদটি নির্মাণ করেন ঈসা খাঁর পুত্র মুসা খাঁ নিজেই। ঢাকা শহরে বেনত বিবির মসজিদের পাশাপাশি এটি প্রাক মুঘল স্থাপত্যের একটি নিদর্শন। তবে ঢাকার বিখ্যাত ইতিহাস রচয়িতা হাকিম হাবিবুর রহমান মনে করেন এটি মুসা খাঁর তৈরি। কিন্তু মসজিদটির স্থাপত্য রীতি দেখে অনেকেই মনে করেন শায়েস্তা খাঁ এই রীতিতে নির্মিত মসজিদটি আসলে নির্মাণ করেছিলেন মুসা খাঁর পুত্র দিওয়ান মুনওয়ার খান। মসজিদে কোনো শিলালিপি পাওয়া যায়নি বলে এর সঠিক নির্মাণকাল ও নির্মাতার নাম নিয়ে এ ধরনের ধোঁয়াশা রয়ে গেছে। এই মসজিদের নির্মাণ বিশেষত্ব হচ্ছে এটি একটি উঁচু প্ল্যাটফর্মের উপর মসজিদটি নির্মিত। নিচে অর্থাৎ মঞ্চের মতো অংশে ছোট প্রকোষ্ঠ আছে। এগুলো এখন বন্ধ, কেননা আগে মসজিদ সংশ্লিষ্টরা বাস করলেও এর সবগুলো এখন পরিত্যক্ত। দক্ষিণ পাশ দিয়ে 12 ধাপ উঁচু সিঁড়ি বেয়ে উঠতে হয় মসজিদের দরজায়।
পূর্ব দিকে খোলা বারান্দা, চওড়া দেয়াল, মসজিদের পশ্চিম ও পূর্বে প্রাচীর দিয়ে প্রায় 6 ফুট উঁচু করে ঘেরা। উত্তর ও দক্ষিণ প্রাচীর 4 ফুট উঁচু এবং পুরু। পূর্বের দেয়াল 3টি ও দক্ষিণে 2টি খিলান দরজা। ভেতরে পশ্চিম দেয়ালের মধ্যে একটি প্রধান এবং পাশে 2টি ছোট মেহরাব। চারপাশে দেয়ালে মোগল রীতির নকশা। বাইরের দেয়ালে 4 কোণে নির্মিত মিনার খচিত 8 কোণ বুরুজ। এর পাশে ছোট ছোট মিনার। বুরুজ ও ছোট মিনার 16টি। ছাদে 3টি গম্বুজ, মাঝেরটি বড়, ওপরের কার্নিশ নকশা খচিত। 3 গম্বুজ বিশিষ্ট প্রাচীন জরাজীর্ণ এই মসজিদ এখন হঠাৎ করে চোখে পড়ে না, কেননা সরাসরি এতে ঢোকার কোনো রাস্তা নেই। চারপাশে গজিয়ে উঠেছে বহুতল ভবন, নির্দেশক কোনো সাইনবোর্ড নেই, দীর্ঘদিন মসজিদটির সংস্কারও নেই। তারপরও দাঁড়িয়ে আছে 12 ভূঁইয়াদের অতীত গৌরব। বন্ধুরা, এবারে যাত্রা পথের খবরাখবর নিয়ে পর্ব শুভ যাত্রা। বন্ধুরা, আবার চালু হয়েছে মেট্রো রেল। মতিঝিলের উদ্দেশ্যে সকাল 7:10 ছেড়ে আসে প্রথম ট্রেনটি, আর রাতের শেষ ট্রেনটা ছেড়ে আসে 8:33। বিপরীত পথে মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়ছে সকাল 7:30, আর রাতের শেষ ট্রেন ছাড়ে 9:13। অনিবার্য কারণবশত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে আপাতত ট্রেন থামছে না। এই দুটি স্টেশন বন্ধ আছে। শ্রোতাবন্ধুদের মনে করিয়ে দিই, মেট্রো রেলের সাপ্তাহিক বন্ধের দিন বরাবরের মতো সেই শুক্রবারই থাকছে। মেট্রো রেল কর্তৃপক্ষ এই নতুন সূচি প্রকাশ করেছে এবং ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর সূত্র জানিয়েছে, সকাল থেকে শিডিউল অনুযায়ী প্রতিটি ট্রেন যথাসময়ে যাত্রী নিয়ে স্টেশন ছাড়ছে। এবারে বাস চলাচলের খবর। আমাদের দেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতলী থেকে প্রতিদিন আমাদের দেশের দক্ষিণাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে, বিশেষ করে কুষ্টিয়া, খুলনা, যশোর, ফরিদপুর, রাজবাড়ী এবং উত্তরাঞ্চলের রাজশাহী, পাবনা, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুরের দিকে অনেকগুলো বাস চলাচল করে থাকে। এছাড়া মহাখালী বাস টার্মিনাল থেকে, বৃহত্তর ময়মনসিংহ এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে অনেকগুলো বাস সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সেখান থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলায় বাস চলাচল করে থাকে। বন্ধুরা, আপনারা যেখানে যে মাধ্যমে যাতায়াত করতে চান সাবধানে যাবেন, মাস্ক পরতে পারেন। যাত্রাপথে অচেনা মানুষের দেয়া কোনো খাবার খাবেন না। আপনাদের যাত্রা শুভ হোক। প্রিয় বন্ধুরা, শেষ হয়ে এলো আজকের সময়টুকু। মনে করিয়ে দিই, এই সময়ে বৃষ্টির পানি কিন্তু জমে থাকে। সেই পানিতে অ্যাডিস মশা ডিম পাড়ে। আমরা যদি একটু খেয়াল করে সেই জমা পানিটুকু সরিয়ে দিই, তাহলে আর অ্যাডিস মশা ডিম পাড়তে পারবে না। আপনার বাড়িতে বা আশেপাশে কোনো পাত্রে জমানো পানি 3 দিনের বেশি না রেখে ফেলে দিন। আপনার সামান্য নজরদারি ভয়ানক এই ডেঙ্গু মশার বিস্তার রোধ করতে পারবে। বন্ধুরা, সময়ের একেবারেই শেষ প্রান্তে আমরা। যাবার আগে বলি শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহিদ এবং লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহায়তায় মোহাম্মদ সিরাজুল আলম, তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তৃপ্তি কণা বসু।